অ্যারাউন্ড গ্লোবালি ওই 100 to 110 মিলিমিটার অফ রেনফল যেখানে মিনিমাম হয়, মিনিমাম বলছি হয়, ম্যাক্সিমাম 250 to 300 মিলিমিটার অফ রেনফল হয় যে সমস্ত জায়গায়, সেখানে কিন্তু আমাদের ট্রপিক্যাল রেন ফরেস্ট গুলো থাকে। প্রে কমলে প্রিডেটারও কমবে, খাদ্যের অভাবে তারাও কমে যাবে। তো আগে হয়তো 10টা বাঘ ছিল হ্যাবিটেটে, এখন 1, 2, 3টে বাঘ আছে মাত্র। এইটাকে ওভার এক্সপ্লয়টেশন বলে। মানে দেখো, ফরেস্ট রিসোর্স কিন্তু আমাদের সবারই ইউটিলাইজ করার জন্য। কাঠ যদি তুমি না কাটতে, তাহলে জানলা, দরজা, ফার্নিচার কি করে হতো? হতো না। দরকার ডেফিনেটলি, প্রাকৃতিক সম্পদ সবার উপভোগ করার জন্য। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু B2S একাডেমি। আমরা বায়োডাইভার্সিটি অ্যান্ড ইটস কনজারভেশন পড়ছিলাম। তো বায়োডাইভার্সিটিটা আমাদের পড়া হয়ে গেছিল। আজকে আমরা থ্রেটস টু বায়োডাইভার্সিটিটা একটু রিভিশন দেবো। যে তোমাদের আগের দিন থ্রেটস টু বায়োডাইভার্সিটিটা বলেছি, বাট আজকে আর একটু ভালো করে আমরা রিভিশন দেওয়ার চেষ্টা করব। তার কারণ বিগত কিছু বছরের প্রশ্নপত্র তোমরা যদি ঘাঁটো নিটের জন্য, ইনফ্যাক্ট বোর্ড এক্সামসের জন্য, দেখবে এই থ্রেটস অ্যান্ড কনজারভেশন থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসছে। তো থ্রেটস টু বায়োডাইভার্সিটি, ঠিক আছে, থ্রেটস টু বায়োডাইভার্সিটি। যদি আমি থ্রেট কথাটা লিখি, তাহলে আমরা কি বুঝবো? হুমকি বা ভয়ের কিছু, তাই না? সোজা ভাষায় এই যে আমাদের জীববৈচিত্র্য আছে, এটা তো বিপন্ন। তোমরা এক কথাতে মানবে যে এটা বিপন্ন। কেন বিপন্ন, কিসের জন্য বিপন্ন, সেগুলোই আমরা এই থ্রেটস টু বায়োডাইভার্সিটিতে পড়বো। দেখো, মেইনলি যদি আমি থ্রেডস গুলোকে ভাগ করি ফ্লো চার্ট আকারে, তাহলে ফার্স্ট যেটা পাবো সেটা হচ্ছে কি? হ্যাবিট্যাট ফ্র্যাগমেন্টেশন। এই জিনিসটা আবার কি? প্রথমে আমাদের জানতে হবে হ্যাবিট্যাট কাকে বলে। তোমরা যারা আমাদের আগের ক্লাসগুলো ফলো করেছো, তারা হ্যাবিট্যাট কি, নিশ কি, এগুলো নিশ্চয়ই জানো। তোমরা নতুন যারা ভিডিও দেখছো তাদের জন্য বলে রাখি, হ্যাবিট্যাট ইজ নাথিং বাট ওয়্যার অ্যান অর্গানিজম লিভস। একটি জীব তার ইমিডিয়েট যে রিজিয়নটা নিয়ে বসবাস করে তাকে তার হ্যাবিট্যাট বলে। এবার ইমিডিয়েট রিজিয়ন নিয়ে মানে, ধরো একটা বাঘ কোথায় থাকে? না, জঙ্গলে থাকে, তাই তো? তো বাঘের হ্যাবিট্যাট যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে, তুমি বলবে ফরেস্ট হ্যাবিট্যাট। সেটা ঠিক, কিন্তু আমরা যেহেতু একটু হায়ার স্টাডিজ করছি, তাহলে আমরা বলবো যে হোয়াট কাইন্ড অফ ফরেস্ট আ টাইগার লিভস ইন। যেমন ভারতবর্ষে বাঘ অলপাইন ফরেস্টেও থাকে, পাহাড়ি রিজিয়নে, ঠিক আছে, মন্টেন ফরেস্টেও থাকে, পাহাড়ি পাদদেশে যে অংশটা সেইখানে থাকে। যেমন যেমন ডুয়ার্সের জঙ্গল, ঠিক আছে, মন্টেন রিজিয়নে থাকে, ফুটহিল রিজিয়নে থাকে, অলপাইন রিজিয়নে থাকে। ডেসিডুয়াস বা পর্ণমোচী ফরেস্টে থাকে। জেনারেলি ভারতবর্ষে দু রকমের পর্ণমোচী ফরেস্ট পাওয়া যায়। একটা হচ্ছে ড্রাই ডেসিডুয়াস ফরেস্ট, আর একটা হচ্ছে ওয়েট ডেসিডুয়াস ফরেস্ট। ড্রাই ডেসিডুয়াস ফরেস্ট সেই সমস্ত জায়গায় আছে যেখানে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম, সাধারণত 50 মিলিমিটারের নিচে যেখানে বৃষ্টি হয় অ্যানুয়ালি, সেখানে কিন্তু ড্রাই ডেসিডুয়াস ফরেস্ট আমরা দেখতে পাই। যেমন গুজরাট, গির অরণ্য, যেখানে পৃথিবীর একমাত্র এশিয়াটিক সিংহ পাওয়া যায়, সেইটা কিন্তু ড্রাই ডেসিডুয়াস ফরেস্ট, ঠিক আছে। পর্ণমোচী মানে জানোই যে যারা বছরে একবার বা দুবার নিজেদের সম্পূর্ণ পাতা ঝরিয়ে দেয়, এবং যতবার পাতা ঝরে ততবার বছরে নতুন করে পাতা উদ্গম হয়, ঠিক আছে। আর ওয়েট ডেসিডুয়াস ফরেস্ট কোথায় থাকে? ওয়েট ডেসিডুয়াস ফরেস্ট আমাদের ভারতবর্ষের মেজরিটি অফ দ্য রিজিয়নে আছে। যেমন মধ্যপ্রদেশে আছে, যেমন পশ্চিম বাংলার বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়াতে আছে, কিছুটা উত্তর দিনাজপুর, শিলিগুড়ি ওই অঞ্চলেও কিছুটা আছে। এই সমস্ত জায়গায় ছত্তিশগড়ে আছে, ওয়েট ডেসিডুয়াস ফরেস্ট আছে, ঠিক আছে। তো ওয়েট ডেসিডুয়াস ফরেস্ট বা ময়েস্ট ডেসিডুয়াস ফরেস্ট, যেখানে বৃষ্টিপাতের পরিমাণ এই
50-এর উপরে, মানে এই 55 থেকে 75 মিলিমিটার প্রতি বছর, ঠিক আছে, সেই সব জায়গাতে ওয়েট ডিসিডুয়াস ফরেস্টে বাঘ থাকে। আর কোথায় থাকে? ড্রাই ডিসিডুয়াসও অবশ্যই থাকে রাজস্থানের কিছু জায়গায়। আর কি, ট্রপিক্যাল রেইন ফরেস্ট রিজিয়নেও কিন্তু থাকে, যেটা মেনলি ওয়েস্টার্ন ঘাট আর নর্থ ইস্টার্ন স্টেটসে পাওয়া যায়, যেখানে বৃষ্টিপাতের পরিমাণ 75 থেকে 110 মিলিমিটার অ্যান্ড অ্যাবভ, ঠিক আছে, অ্যান্ড অ্যাবভ মানে 250 মিলিমিটার অফ রেইনফলও কিন্তু হয় কিছু কিছু জায়গায় যেখানে ট্রপিক্যাল রেইন ফরেস্ট আছে। বাট গ্লোবাল অ্যাভারেজ যদি তুমি করো তাহলে ওই অ্যারাউন্ড গ্লোবালি ওই 100 to 110 মিলিমিটার অফ রেইনফল যেখানে মিনিমাম হয়, মিনিমাম বলছি হয়, ম্যাক্সিমাম 250 to 300 মিলিমিটার অফ রেইনফল হয় যে সমস্ত জায়গায়, সেখানে কিন্তু আমাদের ট্রপিক্যাল রেইন ফরেস্ট গুলো থাকে, ঠিক আছে। অ্যাকচুয়ালি ওভারল্যাপিং হয়, মানে এরকম নয় যে 110-এর নিচে হলেই একেবারে ময়েস্ট রেসিডুয়াস শুরু হয়ে যাবে না। 75 থেকে 110 হচ্ছে ম্যাক্সিমাম রেঞ্জ যেখানে ময়েস্ট রেসিডুয়াস থাকতে পারে, ঠিক আছে। 75-এর নিচেও ময়েস্ট রেসিডুয়াস থাকে, ড্রাই রেসিডুয়াস শুরু হয়ে যায় আস্তে আস্তে। ট্রানজিশন জোনস বলে, ফরেস্টের বিভিন্ন জায়গার জোন আছে যেখানে দু রকমের ফরেস্ট ওভারল্যাপ করে, তাকে ট্রানজিশন জোন বলে। আচ্ছা, আর কি? আচ্ছা চলো, রেইনফলের উপরে ফরেস্ট প্যাটার্নটা তোমাদের একটু বলেই দিই হালকা করে। মনে রাখবে 110 থেকে 250 মিলিমিটারের উপরে যদি বৃষ্টিপাত হয় সেখানে মেনলি পাওয়া যায় ট্রপিক্যাল রেইন ফরেস্ট। তার নিচে যদি থাকে, মানে 75 থেকে 110 মিলিমিটার রেইনফল যেখানে হয় সেখানে হয় ময়েস্ট বা ওয়েট ডেসিডুয়াস ফরেস্ট। 55 থেকে 75 মিলিমিটার বৃষ্টি যেখানে হয় সেখানে থাকে ড্রাই ডেসিডুয়াস ফরেস্ট। 55 নিচে, মানে ধরো 25 থেকে 55 মিলিমিটার অফ অ্যানুয়াল রেইনফল যেখানে হয় সেখানে সাভানা বা গ্রাসল্যান্ডস থাকে। যদিও সাভানা বা গ্রাসল্যান্ডস ভারতবর্ষে খুব কম জায়গাতেই আছে, কিন্তু আছে আফ্রিকাতে, এটা তোমরা বেশি দেখতে পাবে, দ্য গ্রেট প্লেনস অফ আফ্রিকা, ঠিক আছে, সেন্ট্রাল এশিয়াতেও আছে। এবার এই সাভানা বা গ্রাসল্যান্ডসকে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকে। যেমন আর্জেন্টিনাতে যে গ্রাসল্যান্ড আছে যেখানে 25 থেকে 55 মিলিমিটার অফ রেইনফল অ্যানুয়ালি হয় তাকে প্যাম্পাস বলে। সাউথ আফ্রিকাতে কি বলে? ভেল্ডস বলে, ঠিক আছে, সাভানা বলে আফ্রিকাতে, ভেল্ডস আর সাভানা, ঠিক আছে। ইউরোপে প্রেরিজ বলে, এরকম বিভিন্ন নাম আছে এই গ্রাসল্যান্ডস গুলোর। আর যেখানে 25 মিলিমিটারের নিচে বৃষ্টিপাত হয় অ্যানুয়ালি সেটাকে বলবো আমরা জেরোফাইটিক হ্যাবিট্যাট, থর্ন অ্যান্ড স্ক্রাব ফরেস্ট সেখানে থাকে, মরুভূমি, বালিয়াড়ি, ঠিক আছে। তো বাঘের হ্যাবিট্যাট যদি বলতেই হয়, যেহেতু আমি এক্সাম্পল দিয়ে বলছি, তাহলে কি ট্রপিক্যাল রেইন ফরেস্ট, ময়েস্ট ডেসিডুয়াস ফরেস্ট, ওয়েট ডেসিডুয়াস ফরেস্ট, আর অ্যালপাইন ভেজিটেশন, মানে উচ্চতার ভিত্তিতেও বিভিন্ন ভেজিটেশন হয়, অ্যালপাইন ভেজিটেশন, মন্টেন ভেজিটেশন, পাহাড়ের পাদদেশ এবং পাহাড়ের ঢালের যে জঙ্গল সেখানেও থাকে। আপ টু কত অল্টিটিউড অব্দি? ওই ধরো 2500 মিটার থেকে 3000 মিটার অব্দি বাঘ থাকতে পারে, তার উপরে বাঘ থাকে না। তো হ্যাবিট্যাট বললে কিন্তু আমাদের এইভাবে ইন ডিটেলসে বলতে হবে, এটাই হচ্ছে বাঘের হ্যাবিট্যাট। এবার হ্যাবিট্যাটের মধ্যে কিছু ইকোলজিক্যাল রিলিফ ফিচার্স আছে, নদী আছে, পাহাড় আছে, জঙ্গল আছে, ওয়েটল্যান্ডস আছে, তো সবটা নিয়েই হ্যাবিট্যাট। তো হ্যাবিট্যাট ফ্র্যাগমেন্টেশন মানে এই যে একটা বাঘের বিশাল বড় একটা হ্যাবিট্যাট আছে, তার মধ্যে একটা নদী আছে, একটা জলাভূমি আছে, ঠিক আছে, পাথরের ছোট ছোট টিলা আছে, এবং অবশ্যই জঙ্গল আছে। তো তোমরা ভেবে দেখো, এরকম একটা হ্যাবিটেটের মধ্যে যদি ধরো তোমরা জলাভূমিটা বুঝিয়ে দিয়ে ওখানে একটা মানে কি বলবো, একটা হাউজিং কমপ্লেক্স তুলে দিলে, তাহলে বাঘটা হয়তো সেই জলাভূমির ওখানে জল খেতে যেত। জলাভূমির পাশের যে তৃণভূমি তার ছিল, যে গ্রাসল্যান্ড বা একটু ফাঁকা অংশ ছিল, সেখানে হয়তো তার শিকার গুলো আসতো, সেখানে সে শিকার করতো। তাহলে দেখো, তার জল খাওয়ার জায়গা, তার শিকার করার জায়গাটা কিন্তু নষ্ট হয়ে গেল। আর তুমি তো একটা জঙ্গলের মধ্যে একটা হাউজিং কমপ্লেক্স করতে পারবে না তোমরা, তার জন্য আশেপাশে রাস্তাঘাট করতে হবে, লাইটস বসাতে হবে, অনেক কাণ্ড। তো ধরো বাঘটার টোটাল এত বড় একটা হ্যাবিটেট ছিল, যার মধ্যে তুমি এই রিজিয়নটাকে তুমি নিয়ে নিলে, তাহলে বাঘের হ্যাবিটেট কমে গেল শুধু বাড়ি করার জন্য। এবার বাড়িঘাট, বাড়ি, এবার বাইরের এই যে অংশটা আছে এই রিজিয়নের সাথে কানেক্ট করার জন্য এখানে তোমাকে কি করতে হচ্ছে? এরকম রাস্তা বানাতে হচ্ছে, তাই না? এরকম রাস্তা বানাতে হচ্ছে যাতে লোক আসতে পারে। তাহলে দেখো, বাঘের একটা আনডিভাইডেড হ্যাবিটেট যেটা ছিল
সেটা এখন কিন্তু টুকরো টুকরো হয়ে গেল, মানে বাঘ এখন শুধু এইখানে, এইখানে এবং এইখানে থাকতে পারে। এই জায়গাগুলোতে সে কি করে থাকবে? এখানগুলো তো তার বসবাসের জন্য রইলো না। তো আলটিমেটলি আগের যেখানে টোটাল হ্যাবিটেটটা ছিল সেখানে যদি 10টা বাঘ থাকতে পারতো, এখন দেখা যাবে এই হ্যাবিটেট ফ্র্যাগমেন্টেশনের জন্য হয় বাঘগুলো অন্য জায়গায় বেরিয়ে যাবে, বা মানুষের সাথে কনফ্লিক্টে এসে মারা যাবে, মানে মানুষ মেরে ফেলবে, বা খাদ্যের অভাবে, ল্যাক অফ ফুডের জন্য দে উইল ডাই অফ। কারণ শিকার, হরিণ, মহিষ, বুনো শুকর যা যা আছে, তারাও তো এখান থেকে চলে যাবে, তারাও তো কেউ মারা পড়বে, কেউ চলে যাবে, তাই না? তাদেরও খাদ্য কমে যাবে, কারণ আলটিমেটলি এই সমস্ত কনস্ট্রাকশন করার জন্য কি হচ্ছে, গাছ কাটা যাচ্ছে, তো তারা খেতে পাচ্ছে না ঠিক করে। তো সেইখানে দেখো, সেইখানে কিন্তু বেসিক্যালি প্রে আইটেমস কমে যাচ্ছে। তো প্রে কমলে প্রিডেটারও কমবে, খাদ্যের অভাবে তারাও কমে যাবে। তো আগে হয়তো 10টা বাঘ ছিল হ্যাবিটেটে, এখন 1, 2, 3টে বাঘ আছে মাত্র। তাহলে হ্যাবিটেট ফ্র্যাগমেন্টেশনের জন্য জীববৈচিত্র্য কমলো, তো বাঘের সংখ্যা তো কমলোই, এবং আলটিমেটলি ধরো এই বাঘটা মরে গেল, তখন দুটো করে রইলো, আলটিমেটলি আর বাঘ থাকবে না এখানে। যেমন কলকাতাতে আজ থেকে 200-250 বছর আগেও কিন্তু কলকাতার যেখানে এখন ধরো কালীঘাট, ভবানীপুর, ওই অঞ্চলেও কিন্তু আগে বাঘ পাওয়া যেত, আজ থেকে 250 বছর আগে তো পাওয়া যেতই। ঠিক আছে? ইনফ্যাক্ট আমি একটু ইন্টারেস্টিং তোমাদের ফ্যাক্ট শেয়ার করি। বহু পুরনো খবরের কাগজের কাটিং যারা জোগাড় করো বা যাদের উৎসাহ আছে, তো ইউ ক্যান সার্চ ইট আপ অন দ্য ইন্টারনেট। তো দেখতে পাবে যে আজ থেকে ধরে নাও প্রায় 100 বছর আগে, 100-র একটু বেশি হবে, 115-20 বছর আগে, মডার্ন যে যাদবপুর অঞ্চলটা, যেখানে এখন ধরো সাউথ সিটি আছে বা যাদবপুর স্টেশন 8B, তোমরা জানো অনেকেই যারা কলকাতার বাসিন্দা যারা দেখছো, সেইখানেও কিন্তু বাঘ পাওয়া যেত, গেছিল, কাগজে বেরিয়েও ছিল, আজ থেকে 110 বছর আগে, ব্রিটিশ পিরিয়ডে। এখন এখন তো মানে বুঝতেই পারছো, এখন তো জানোই পাওয়া যায় না। কেন বলো তো? এই হ্যাবিটেট ফ্র্যাগমেন্টেশনের জন্য তারা লোকালি এক্সটিংক্ট হয়ে গেছে। তার কারণ শিকারী জন্তু গুলো চলে গেছে, কারণ তাদের শিকার চলে গেছে। তো দেখো, ডিয়ার, র্যাবিট, বাইসন, এলিফ্যান্ট, আরো যারা যারা ছিল, তারাও মারা গেছে, তারাও নষ্ট চলে গেছে বা মরে গেছে, এবং তার সাথে সাথে বাঘ, শেয়াল, হ্যাঁ, আরো সরীসৃপ, কুমির ফুমির আরো যারা ছিল তারাও কিন্তু চলে গেছে। তো আলটিমেটলি যে হ্যাবিটেটটা টুকরো 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 করে ফেললে ফর ডেভেলপমেন্টাল পারপাস বা ফর সেটেলমেন্ট, যাই বলো না কেন, সেখানে কিন্তু দিনের শেষে বায়োডাইভার্সিটিটা কি হলো, কমে গেল না? বায়োডাইভার্সিটিটা, বিডি লিখলাম, বায়োডাইভার্সিটি, সেটা আলটিমেটলি কমে গেল না? তো হ্যাবিটেট ফ্র্যাগমেন্টেশন কিন্তু একটা সাংঘাতিক রিজন। আর একটা রিজন কি? আর একটা রিজন হচ্ছে ওভার এক্সপ্লয়টেশন। ওভার এক্সপ্লয়টেশন, এই ওভার এক্সপ্লয়টেশনটা কি? ওভার এক্সপ্লয়টেশনটা, ধরো এখানে একটা জঙ্গল আছে, এবং বিভিন্ন রকম গাছ আছে, যদিও আমি আঁকছি সবগুলো একই রকম দেখতে হচ্ছে, বাট ধরে নাও এগুলো বিভিন্ন টাইপের গাছ, ঠিক আছে? আর নারকোল গাছও আছে কিছু, এরকম বিভিন্ন টাইপের, ধরো একটা এরকম ফরেস্ট আছে, কিছু ঝোপঝাড় আছে আশেপাশে, একটা ফরেস্ট রিজিয়ন আছে। এবার ফরেস্ট রিজিয়নটা থেকে তুমি ধরো মনে করলে যে আমি গাছ কাটবো, প্রচুর গাছ আছে, হ্যাঁ, এক দুটো গাছ কাটলেও কোনো অসুবিধা হবে না, তুমি মনে করলে। ধরো এখানে হিউম্যান সেটেলমেন্টস আছে, এখানে কিছু হিউম্যান সেটেলমেন্টস আছে। তো হিউম্যানস মনে করলো কি এই জঙ্গলে যাবে এবং সেখান থেকে গাছ কেটে নিয়ে আসবে, মনে করলো ভালো কথা। তো ধরো তুমি এটা শুরু করলে যে আমি এক ধরনের গাছ কাটবো, বা আমি যা গাছ পাবো কাটবো। এবার ভাবো আরো দূরে দূরে, ধরো এখানে আরো কিছু এরকম সেটেলমেন্টস আছে, সেখানেও মানুষ থাকে, সেখানেও মানুষ থাকে,
তাই না? তো তুমিও যেমন ভাবছো, তারাও কিন্তু সেরকমই ভাবছে, তারাও কিন্তু জঙ্গলে যাচ্ছে আর গাছ কেটে নিয়ে আসছে। এবার ভাবো, এই রিজিয়নটার এইখানেও একটা সেটেলমেন্ট আছে, এখানেও একটা সেটেলমেন্ট আছে। তো এরাও কিন্তু সেম জিনিস করছে। আলটিমেটলি কি হবে বলতো, গাছের সংখ্যা কমবে, এরকম একটা কমে গেল, দুটো কমে গেল, তিনটে কমে গেল, চারটে কমে গেল। এইভাবে কিন্তু আস্তে আস্তে জঙ্গলটা ক্লিন হয়ে যাচ্ছে। দেখো, জঙ্গল কিন্তু কমে যাচ্ছে, তাই না? এইটাকে ওভার এক্সপ্লয়টেশন বলে। মানে দেখো, ফরেস্ট রিসোর্স কিন্তু আমাদের সবারই ইউটিলাইজ করার জন্য। কাঠ যদি তুমি না কাটতে, তাহলে জানলা দরজা ফার্নিচার কি করে হতো? হতো না। দরকার, ডেফিনেটলি প্রাকৃতিক সম্পদ সবার উপভোগ করার জন্য। কিন্তু তুমি যখন কোনো কিছু এক্সেস উপভোগ করতে যাবে, সেটা কিন্তু নষ্ট হবে, সেটাই কিন্তু তখন ক্ষতিকারক। তার কারণ, আমরা যে রেটে গাছটা কাটছি, সেই রেটে কিন্তু ফরেস্টে একটা নতুন গাছ তৈরি হয় না। এরা সবাই মিলে একদিনে গিয়ে একটা জঙ্গল থেকে 100টা গাছ কেটে নিয়ে আসতে পারে, কিন্তু 100 বছরে জঙ্গলে হয়তো 20টা নতুন গাছ তৈরি হবে। তাহলে ভাবো, তুমি একদিনে 100টা কাটছো, আর জঙ্গলে 100 বছরে 20টা বড় গাছ তৈরি হবে। তাহলে আলটিমেটলি কি হবে, জঙ্গলটা ধীরে 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 চোখের সামনে মিলিয়ে যাবে, আলটিমেটলি আর জঙ্গল থাকবে না। দিস ইজ ওভার এক্সপ্লয়টেশন। এবার ওভার এক্সপ্লয়টেশনের সাথে বায়োডাইভার্সিটি থ্রেটটা কিভাবে রিলেটেড? দেখো, আগে আগে ধরো 100টা গাছ ছিল, 100 ট্রিজ ছিল, বিলঙ্গিং টু সে 10 স্পিসিস, মানে প্রত্যেকটা স্পিসিসের আন্ডারে 10টা করে গাছ, এবং প্রত্যেকটা আলাদা আলাদা যেহেতু স্পিসিস অফ প্লান্টস বা ট্রিজ, ঠিক আছে, তারা হয়তো দেখা যাচ্ছে এক একটা স্পিসিস ইন্ডিভিজুয়ালি, মানে ইচ ট্রি স্পিসিস তারা হয়তো হারবার করছে, ধরো সে 5 ডিফারেন্ট স্পিসিস অফ অ্যানিমালস, ইচ ট্রি কিন্তু একটা স্পিসিস। তাহলে 10টা স্পিসিস কত রকমের থাকবে, মানে ইচ ট্রি, ঠিক আছে, তাহলে 100টা ট্রি জেনারেলি 500 রকমের অ্যানিমালকে হ্যান্ডেল করবে, ঠিক আছে, ইচ ট্রি স্পিসিস, 5টা ডিফারেন্ট স্পিসিস অফ অ্যানিমাল আছে। তো এবার 100টা গাছ আছে, তো 10টা স্পিসিস, তাহলে একটা স্পিসিস যদি 5টা ডিফারেন্ট করে, তাহলে 10টা কত করবে না, 50টা ডিফারেন্ট অ্যানিমাল স্পিসিসকে রাখবে, তাই না? এবং টোটাল অ্যানিমাল কত হবে, 500, কারণ 100টা গাছ আছে, প্রত্যেকটা গাছে 5টা করে অ্যানিমাল থাকে, তাহলে 50টা অ্যানিমাল স্পিসিস আর টোটাল 500টা অ্যানিমাল। এবার ভাবো, তুমি যদি 100টা গাছ কেটে ফেলো, তার সাথে কিন্তু তুমি 500টা অ্যানিমালকেও ধ্বংস করে দিলে, আর 50টা স্পিসিসও কিন্তু অবলুপ্ত হয়ে গেল, মানে টোটাল 60 প্লান্ট অ্যান্ড অ্যানিমাল স্পিসিস কিন্তু টোটালি এক্সটিংক্ট হয়ে গেল ওভার এক্সপ্লয়টেশনের জন্য। কারণ এই স্পিসিসগুলি গাছগুলোর উপরেই তো নির্ভরশীল, গাছগুলো যদি না থাকে এরা কোথায় যাবে? গাছের মধ্যেই এরা থাকে, গাছের খাবার খায় বা গাছেই শিকার করে। তো বেসিক্যালি ফর এক্সাম্পল, একটা মানুষের যদি তুমি, ধর একটা মানুষ বিজনেস করে, তো সেই মানুষটার যদি বাড়ি ঘর কেড়ে নাও, তার বিজনেসটা বন্ধ করে নাও, তো সে বেঁচে থাকতে পারবে? হাওয়া খেয়ে তো আর বাঁচা যায় না। ঠিক তেমনই এই জীবজন্তুগুলোরও সেম অবস্থা হবে। তার কারণ কি, এই 100টা গাছ তৈরি হতে হয়তো গোটা জঙ্গলে 300-400 বছর লাগতো, আর এই 100টা গাছ হয়তো তোমরা সবাই মিলে সে 1 বছরের মধ্যে কেটে নিলে। তাহলে 1 বছরের মধ্যে দেখো, জাস্ট ওভার এক্সপ্লয়টেশনের জন্য এই আমাদের এই সিমুলেটেড এক্সপেরিমেন্টে 60টা স্পিসিস, 10টা প্লান্ট স্পিসিস, 50টা অ্যানিমাল স্পিসিস এক্সটিংক্ট হয়ে গেল। তাহলে ওভার এক্সপ্লয়টেশনের জন্য কি হচ্ছে, বায়োডাইভার্সিটি কমছে। আই হোপ এটা ক্লিয়ার।